জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্নভাবে এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ। হোয়ার, ওয়েন, হাউ? এত উত্তেজিত হেন না, এত উত্তেজিত হেন না। নো নো নো, আপনি মেনশন করেন না। লেট মি সে। অর্ডার, অর্ডার। সংসদের ভেতরকার পরিবেশটা তখন উত্তপ্ত আগ্নেয়গিরির মতো। চারিদিকে একটা অস্থির থমথমে ভাব। স্পিকারের অনুমতি নিয়ে যখন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান মাইক্রোফোনটা হাতে নিলেন, তখন কেউ ভাবেনি আগামী কয়েক মিনিট এই কক্ষটি এক ঐতিহাসিক তর্কের রণক্ষেত্রে পরিণত হবে। তিনি শুরুটা করলেন বেশ আবেগ দিয়ে। স্পিকারের দিকে তাকিয়ে সরাসরি বললেন, মাননীয় স্পিকার, আপনি যখন সিলেটে সম্মুখ সমরে লড়ছেন, ময়মনসিংহে দাঁড়িয়ে আমি আপনার সেই গুলির আওয়াজ, কামানের গর্জন স্পষ্ট শুনতে পেয়েছি। আখাউড়ায় যখন খালেদ মুশাররফ আর হায়দাররা মরণপণ যুদ্ধ করছে, সেই রণধ্বনি শত কিলোমিটার দূরে কিশোরগঞ্জে আমার কানে এসে বিঁধেছে। আমরা দেখেছি ভারতের হাজার হাজার সৈন্যের আত্মত্যাগ, আমাদের মাটির জন্য তাদের রক্তদান। ৩ ডিসেম্বর যখন ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে নামল, তখন তারা বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে আমেরিকার ৭ম নৌবহরকে ঠেকিয়ে দিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের সেই ৩টি ভেটো না থাকলে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। কক্ষের ভেতর তখন পিনপতর ও নীরবতা। ফজলু সাহেবের কণ্ঠে তখন ইতিহাসের তেজ, কিন্তু হঠাৎ করেই সুর পাল্টে গেল। তীক্ষ্ণ কণ্ঠে তিনি সরাসরি বিরোধী দলীয় নেতার দিকে আঙুল তুলে বললেন, বিরোধী দলের নেতা নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসাবে দাবি করেন, কিন্তু আমার প্রশ্ন হলো, যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছে তারা কখনো জামায়াত করতে পারে না। ব্যাস মুহূর্তেই যেন বারুদে আগুন লেগে গেল। বিরোধী দলের বেঞ্চ থেকে তপ্ত প্রতিবাদ আর চিৎকার ফেটে পড়ল চারপাশ। সংসদ সদস্যগণ আসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। একে অপরের দিকে ধেয়ে আসার উপক্রম। হই হট্টগোলে স্পিকারের হাতুড়ির শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। পরিস্থিতি যখন হাতের বাইরে, তখন স্পিকার স্বয়ং দাঁড়িয়ে রীতিমতো ধমকের সুরে সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিলেন। মনে করিয়ে দিলেন সংসদের গরিমা আর শিষ্টাচারের কথা। এরপর মঞ্চে এলেন জামায়াত আমির শফিকুর রহমান। ধীরস্থির কিন্তু কঠোর ভাষায় তিনি বললেন, কে কোন আদর্শ লালন করবে বা কে কোন দল করবে তা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাষ্ট্র কিংবা সংবিধান কাউকেই দেয়নি। ফজলু সাহেব তো দূরের কথা, যুক্তি যখন ফুরিয়ে যায় তখন মানুষ এমন উগ্র হয়ে চিৎকার করে। উত্তেজনার এই চরম শিখরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তখন মাইক নিলেন। সবাই ভেবেছিল তিনি হয়তো আগুনে ঘি ডালবেন, কিন্তু তিনি এক অভূতপূর্ব রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে শান্ত কণ্ঠে বললেন, মুক্তিযুদ্ধ আমাদের আবেগের জায়গা, আর সেই আবেগ থেকে অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু আমি অনুরোধ করব, ইতিহাস নিয়ে যেন জাতির মাঝে নতুন কোনো বিভেদ সৃষ্টি না করা হয়। মন্ত্রীর এই ভারসাম্যপূর্ণ বক্তব্যে ফজলু সাহেবের উগ্রতা যেন ম্লান হয়ে গেল। তবে ফজলু সাহেবের বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল ২৪-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা। তিনি যেভাবে ২৪-এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের ইনডেমনিটি নিয়ে কথা তুললেন এবং পুলিশ হত্যার বিচারের দোহাই দিয়ে আন্দোলনের চেতনাকে আঘাত করলেন, তাতে মনে হচ্ছিল তিনি হয়তো দেশবাসীর আকাঙ্ক্ষার পালস বুঝতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি, আর ২৪ আমাদের নতুন মুক্তির সূর্য। এই দুই মহৎ অর্জনকে পরস্পর বিরোধী হিসেবে চিত্রায়িত করাটা ছিল রীতিমতো ২৪-এর চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। সংসদ কক্ষ থেকে বেরিয়ে আসার সময় অনেকের মনেই এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল যে, ফজলু সাহেব কি তবে কেবল বিভেদ ছড়ানোর জন্যই এই সংসদে এসেছেন, নাকি আগামী দিনগুলোতে গঠনমূলক কোনো ভূমিকার দেখা মিলছে তার কাছ থেকে? ইতিহাসের দোহাই দিয়ে বর্তমানকে অস্বীকার করার এই নাটকীয় প্রচেষ্টা শেষ পর্যন্ত সংসদের নথিতে হয়তো এক নেতিবাচক অধ্যায় হিসেবেই থেকে যাবে। এদিকে আন্দালিব রহমান পার্থ নামটা শুনলেই চোখে ভাসে এক তুখুর বক্তার অভয়র, যার শব্দচয়ন আর বচনভঙ্গি যে কোনো জনতাকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে। তিনি একজন গ্রেট পারফর্মার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার এই নান্দনিক বক্তৃতার আড়ালে মাঝে মধ্যেই লুকিয়ে থাকে চতুর মিথ্যার জাল আর দায় চাপানোর অদ্ভুত এক কারিশমা। সেদিনও ঠিক তেমনই এক নাটকের মঞ্চায়ন হলো। পার্থ যখন ডায়াসে দাঁড়ালেন, মনে হচ্ছিল তিনি আজ সত্যের ঝান্ডা উড়িয়ে প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দেবেন। শুরুটা করলেন বেশ নাটকীয়ভাবে। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের দ্বিমুখী নীতি নিয়ে আক্রমণ শুরু করলেন। শফিকুর রহমান সাহেব ড্রয়িং রুমে বসে ঐক্যের কথা বলেন, অথচ বাইরে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠেন। এরপর পকেট থেকে ফটোকপি করা কিছু কাগজের টুকরো বের করে যেন অকাট্য প্রমাণের ডালি সাজালেন।
একের পর এক উদাহরণ দিয়ে যাচ্ছিলেন আর তীব্র স্ল্যাশে বিদ্ধ করছিলেন শফিকুর রহমানকে। পার্থ দাবি করলেন শফিকুর রহমান নাকি বলেছেন বিএনপি এখন ফ্যাসিবাদদের রাস্তা ধরে হাঁটছে। সবচেয়ে বড় বোমাটি ফাটালেন যখন উদ্ধৃতি দিলেন যে শফিকুর রহমান নাকি জিয়া পরিবার থেকে দেশের মানুষকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। পরিবারতন্ত্র নিয়ে দেওয়া কোনো এক বক্তব্যের দোহাই দিয়ে পার্থ যখন তুলো ধনু করেছিলেন তখন পুরো মিলনায়তন স্তব্ধ, কিন্তু নাটকের ক্লাইম্যাক্স তখনও বাকি। পার্থের বক্তব্য শেষ হওয়া মাত্রই পয়েন্ট অফ অর্ডার নিয়ে দাঁড়িয়ে গেলেন খোদ শফিকুর রহমান। ধীরস্থির কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, জিয়া পরিবার নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য তিনি জীবনে কখনোই দেননি। হাস্যরস্যের মিছিলে তিনি পাল্টা খোঁচা দিয়ে বললেন, পার্থ সাহেব আমাকে অতিরিক্ত ভালোবাসেন বলেই হয়তো অন্যের সব কথা এখন আমার নামে চালিয়ে দিচ্ছেন। এত বোঝা বইবার ক্ষমতা তো আমার নেই। মুহূর্তেই পাশার দান উল্টে গেল। যে পার্থ কিছুক্ষণ আগে দাপটের সাথে অভিযোগ সাজাচ্ছিলেন তিনি এবার বেশ আমতা আমতা করে আবার দাঁড়িয়ে অস্বীকার করলেন আসলে ওই বক্তব্যটি শফিকুর রহমানের নয়, বরং এনসিপির কোনো এক নেতার। চিন্তা করে দেখুন যে বক্তৃতার মূল ভিত্তি ছিল শফিকুর রহমানের তথাকথিত দ্বিমুখী আচরণ, সেই পুরো ভিত্তিটায় ধসে পড়ল এক নিমিষে। আন্দালিব রহমান পার্থের এই রাজনীতি আসলে অনেকটা হাই স্কুল পর্যায়ের বিতর্কের মতো। চটকাদার শব্দ আছে কিন্তু তথ্যের গভীরতা কম। জনমোহিনী বক্তৃতার আড়ালে যখন একজন সিনিয়র রাজনীতিবিদ এভাবে নির্লজ্জ মিথ্যা আর ভুল তথ্য পরিবেশন করেন তখন প্রশ্ন জাগে, সরকার দলীয় লেজর ভিত্তিক আর সস্তা হাততালি পাওয়ার রাজনীতি একজন সম্ভাবনাময় মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে। এজন্য এক চমৎকার মোড়কে পরিবেশিত পচা পণ্য যার উজ্জ্বলতা আছে কিন্তু গ্রহণযোগ্যতা নেই এতটুকু। উপরিউক্ত ঘটনার প্রেক্ষাপটে এটি স্পষ্ট যে জাতীয় সংসদ কিংবা রাজনীতির মঞ্চ কোনোখানেই মিথ্যার ন্যারেটিভ দীর্ঘস্থায়ী হয় না। ফজলুর সাহেব এবং আন্দালিব রহমান পার্থের মতো বাগ্মীদের জন্য এখন একটি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করার সময়ের দাবি। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় যারা ইতিহাসকে বিকৃত করছেন কিংবা অন্যের নামে নির্লজ্জ মিথ্যাচার করে সভার পরিবেশ উত্তপ্ত করছেন তাদের মনে রাখা উচিত এটি ২৪ পরবর্তী বাংলাদেশ। এদেশের মানুষ এখন শব্দের জাদুতে নয় তথ্যের সত্যতায় বিশ্বাসী। আপনারা যারা মুক্তিযুদ্ধের মতো মহান আবেগকে রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমানের ছাত্র জনতার বিপ্লবকে খাটো করতে চাইছেন তারা আগ্নেয়গিরির উত্তাপ নিয়ে খেলছেন। ফজলু সাহেবের বোঝা উচিত ২৪-এর চেতনাকে অস্বীকার করা মানে কয়েক হাজার শহীদদের রক্ত আর লক্ষ লক্ষ তরুণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা। অন্যদিকে পার্থ সাহেবের মতো তথাকথিত গ্রেট পারফর্মারদের জেনে রাখা ভালো যে চটুল কথা আর কাগজের টুকরো নাড়িয়ে সাময়িক তালি পাওয়া সম্ভব হলেও মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা রাজনীতির ইমারত বালির বাঁধের মতোই নড়বড়ে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে যখন নিজের সততা বিসর্জন দিয়ে অন্যের উদ্ধৃতি নিজের নামে চালিয়ে দেন তখন তা কেবল আপনার ব্যক্তিগত দৈনই নয় বরং জাতীয় রাজনীতির শিষ্টাচারকেও কলঙ্কিত করে। সাবধান হন, সংসদকে ব্যক্তিগত শত্রুতা মেটানোর রণক্ষেত্র কিংবা সস্তা কমেডি শোতে পরিণত করবেন না। ইতিহাস ক্ষমা করে না আর সচেতন জনতা তো নয়। যদি আপনারা নিজেদের তথ্যের শুদ্ধতা আর নৈতিক ভিত্তি পুনর্গঠন না করতে পারেন তবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়া থেকে কেউ আপনাদের বাঁচাতে পারবে না। ২৪-এর এই নতুন সূর্যোদয়ের চাটুকারিতা আর বিভেদের রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। অন্যথায় আপনাদের এই নাটকীয় আফফালন কেবল নিজেদের পতনের পথই প্রশস্ত করবে। জাতির আমানত নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ হয়েছে, এখন দায়বদ্ধতার সময়।